নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এরা বালি খায়, পাথর খায়, গরু খায়, কয়লা খায়, চাকরি বিক্রির টাকা খায়। এদের খিদে কখনো মেটে না। এরা সর্বভুক, অলিক ক্ষুধায় এরা হয়তো কোনোদিন নিজেকেই খেয়ে নেবে। কেন এটা বলছি? যে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের টাকা নয়ছয় হয়েছে, এই অভিযোগ আছে। 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা নয়ছয় হয়েছে। প্রকৃত উপভোক্তারা সেই টাকা পাননি। টাকাগুলো মাঝপথে লুট করে নিয়েছে দুর্বৃত্তরা, এবং এই দুর্বৃত্তরা শাসক দলের সঙ্গে যুক্ত বলে বিরোধীদের অভিযোগ। কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে যে 100 দিনের কাজ চালু করতে হবে অগাস্ট থেকে, কিন্তু টাকাটা কিভাবে উপভোক্তাদের কাছে পৌঁছবে সেটা কেন্দ্রীয় সরকার মেকানিজম ঠিক করতে পারবে। রাজ্যের ক্ষেত্রে এটা স্পেশাল ব্যবস্থা, সম্ভবত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার হবে। আবাস যোজনার টাকা বন্ধ, মুখ্যমন্ত্রী বলেছেন আমি তৈরি করে দেব, তা তিনি দিয়েছেন। 60,000 টাকা করে দিয়েছেন প্রথম কিস্তিতে, দ্বিতীয় কিস্তিতেও 60,000 টাকা করে পৌঁছে যাবে। কিন্তু উপভোক্তাদের তালিকা নাকি নির্ভুল হয়েছে, এটাই রাজ্যের শাসক দলের দাবি। এই দাবিটা কতটা অসার সেটা আমি তথ্য প্রমাণ দিয়ে আজকে আপনাদের দেখাবো। সবার আগে আমি সম্মান করি, কুর্নিশ করি এক মাতৃশক্তিকে, যিনি হয়তো শহরের আলোকপ্রাপ্ত শ্রেণীর প্রতিনিধি নন, কিন্তু এই মাতৃশক্তি নির্ভীক, সৎ এবং মেরুদণ্ড সোজা রেখে, চোখে চোখ রেখে ন্যায্য কথাটা শুনিয়ে দিতে পারেন ক্ষমতাকে। ভদ্রমহিলা কুচবিহারের মানুষ, তুফানগঞ্জের দরিদ্র পরিবার, আবাসের বাংলা আবাসের টাকায় মানে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য তিনি আবেদন করেছিলেন, সেখানেই গোল বেঁধেছে। ভদ্রমহিলার নাম আপনারা, আমি চিঠিটা পড়বো, আপনারা স্ক্রিনে সেই চিঠিটা দেখতে পাবেন। ভদ্রমহিলার নাম শ্রীমতী মমতা বর্মন, তার স্বামীর নাম সুরেশ বর্মন, শাকিন, দেওচড়াই, পোস্ট খালাঘাট, থানা তুফানগঞ্জ, জেলা কোচবিহার। তিনি তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের বিডিওকে চিঠি লিখেছেন। কি লিখেছেন আমি চিঠিটাই পড়ে শোনাই। মহাশয়, বিনীত আবেদন এই যে আমি উপরোক্ত ঠিকানায় একজন গৃহবধূ বটে। বাংলা আবাস যোজনার ঘর পাওয়ার তালিকায় আমার স্বামী শ্রী সুরেশ বর্মন ও আমার শাশুড়ি চিত্তময়ী বর্মনের নাম আছে। আমরা দিন দরিদ্র লোক, আমাদের কাঁচা বাড়ি, আমাদের এলাকায় ঘরের সার্ভের কাজ শুরু হয়েছে। আশেপাশের অন্যান্য বাড়িতে সার্ভে হলেও আমার বাড়িতে সময় মতো সার্ভে হয় নাই। এই অবস্থায় গত 7ই জুলাই তারিখ রাত্রি অনুমান 12টা থেকে 12:30 নাগাদ এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা 1 নম্বর অভিযুক্ত সুদর্শন বিশ্বাস ও তার দলবল আমার বাড়িতে আসে এবং দেওচড়াই জিপি অঞ্চল সভাপতি ফারুক মণ্ডলের নির্দেশে ও সভাপতির কথা মতো তাহারা আমার বাড়িতে আসিয়াছে বলে জানায়। অঞ্চল সভাপতির নির্দেশে প্রত্যেক সরকারি ঘর পাওয়া ব্যক্তিকে সার্ভে করার জন্য 2000 টাকা করে দিতে হবে বলে আমাদের কাছে দাবি করে। আমাদের বাড়িতে 2 জনের নাম আছে, সেই কারণে আমাদের কাছ থেকে 4000 টাকা দাবি করে। টাকা না দিলে ঘরের সার্ভে হবে না বলে হুমকি দেয়। পরদিন গত 8ই জুলাই তারিখ সকাল অনুমান 11টা নাগাদ পুনরায় অভিযুক্তগণ আমাদের বাড়িতে আসে এবং আমাদের নিকট থেকে 4000 টাকা নেয় এবং তারপর আমার বাড়িতে ঘরের সার্ভের কাজ করে। টাকা নেওয়ার ঘটনা কাহাকে জানাইলে আমার স্বামী ও আমার শাশুড়ির নাম আবাস যোজনার লিস্ট থেকে নাম বাদ যাবে বলে
হুমকি প্রদান করে। অঞ্চল সভাপতি ফারুক মণ্ডলের নির্দেশে ঘরের তালিকায় নাম থাকা প্রত্যেক উপভোক্তাদের কাছ থেকে 2000 টাকা করে নিতে হবে বলে অভিযুক্তগণ জানান। এই ঘটনায় আমি মর্মাহত। উক্ত সব ঘটনা আপনাদের অবগত হওয়া আবশ্যক এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করিতেছি। দীনদরিদ্র পরিবার হিসাবে আমরা যাহাতে আবাস যোজনার টাকা সঠিকভাবে পাই তাহার জন্য অবগত করিতেছি। প্রার্থনা উপরোক্ত অবস্থা বিবেচনা মতে ঘটনা দ্রুত পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা ইত্যাদি, এবং অভিযুক্তদের নাম ও ঠিকানা দিয়েছেন। তা আমি তো কুর্নিশ চালাই শ্রীমতী মমতা বর্মনকে, তারই স্বাক্ষর আছে। আপনারা যদি ভাবেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা তাহলে আপনারা ভুল ভাবছেন। যে দলটার সর্বগ্রাসী ক্ষুধা, টাকার গন্ধ পেলে সে নর্তসত্ত্ব জ্ঞান হারিয়ে ফেলে। মুখ্যমন্ত্রী বলেছিলেন নির্ভুল আবাসের তালিকা তৈরি করতে হবে, তার জন্য সার্ভে করতে হবে। কিন্তু এই সার্ভের সময়তেই যদি এই রকম গন্ডগোল হয় তাহলে আর কি বলবো বলুন। এটা কুচবিহারের তুফানগঞ্জের খবর তো শুধু নয়, সারা বাংলাতে যদি আপনারা তত্ত্ব তালাশ করেন ভুরি ভুরি অভিযোগ আসবে। অর্থাৎ তালিকায় নাম তোলার জন্য জেনুইন উপভোক্তাদের কাছে ঘুষ চাইছে তৃণমূল। কেন্দ্রীয় সরকার যখন আবাস যোজনার টাকা দিত তখন ভুয়ো উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা চলে যেত, প্রকৃত উপভোক্তারা পেত না। এই যে রেশন কার্ডের সঙ্গে যখন আধার যুক্ত ছিল না তখন রাজ্যের যে মোট জনসংখ্যা তার থেকে রেশন কার্ডের সংখ্যা বেশি ছিল বলে অভিযোগ। তারপরে সুপ্রিম কোর্ট যখন কার্যত চরম হুঁশিয়ারি দিল তখন রাজ্য সরকার আধার কার্ড এবং রেশন কার্ডের সংযুক্তি ঘটালো। 1 কোটির উপর ভুয়ো রেশন কার্ড বাতিল হয়ে গেল। তাহলে এখন বুঝছেন যে আমার আপনার করের টাকায় সরকার এগুলো করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প বাংলার বাড়ি, বাংলার আবাস, কেন্দ্রীয় সরকারের টাকা নয়, রাজ্য সরকার দিচ্ছে, বলছে কেন্দ্রীয় বঞ্চনার জন্য আমরা দিচ্ছি। বারবার করে নবান্ন থেকে বলা হয়েছে একজন প্রকৃত উপভোক্তা যেন বাদ না যায়। সেখানেও দেখুন শাসক দলের মাতব্বরদের কাণ্ড। এদের বাংলার টাকা ছাড়া কি বলবো বলুন তো, দুর্ভাগ্য, বলতে খারাপ লাগে। আমি প্রথম থেকে একটা কথা বলে আসছি, এরা দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ করেছে। এমন একটা ক্ষেত্র আপনি পাবেন না যেখানে এরা থাবা বসায়নি। সামান্য সুযোগ হলে প্রয়োজনে 10 পয়সা নিয়ে নেবে। এই কুচবিহার জেলা একজন পঞ্চায়েতের জেলা পরিষদের একজন বড় কর্তা আছেন, তার নাম আমি বলছি না। তিনি বিধানসভা নির্বাচনে টিকিটের প্রত্যাশী ছিলেন। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন ছোটবাবুর সাঙ্গপাঙ্গদের তিনি করকরে 3 কোটি টাকা দিয়েছিলেন টিকিটের জন্য, টিকিট তার মেলেনি। এই যে চিঠিটা আমাকে পাঠিয়েছেন রাজ্যের এক প্রভাবশালী তৃণমূল নেতার পরিবারের একজন সদস্য, সে কর্মসূত্রে আবার আমেরিকায় থাকে। আমার আমি তাকে একদম নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসি। সে আমাকে হোয়াটসঅ্যাপে এই চিঠিটা পাঠিয়েছে, বলে দাদা দেখো, কাণ্ড দেখো। আশা করব প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে। ভিডিওর কাছে তো চিঠি আছে এবং ভিডিও তো সেই চিঠি রিসিভ করেছে। তাহলে ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, স্থানীয় মাতব্বর সবাই টাকা তুলছে। আমি জানি না প্রতি মাসে এদের টাকা তোলার কোটা বেঁধে দেওয়া হয়েছে কিনা। একবারে নিচের স্তর থেকে টাকা ওঠে এবং যেখানে যেখানে পৌঁছানোর ধাপে ধাপে সেখানে পৌঁছে যায়।
তাহলে এটা চৌর্যবৃত্তির সাম্রাজ্য ছাড়া কি বলবো। আমার তৃণমূলের বন্ধুরা আমার উপর রাগ করতে পারেন, কমেন্ট বক্সে গালাগাল দিতে পারেন, তাহলে কি বাস্তবটা মিথ্যে হয়ে যাবে? আপনাদের সরকারের প্রকল্প বাংলার আবাস, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন যে নির্ভুল সমীক্ষা হোক যাতে প্রকৃত উপভোক্তারা টাকা পায়। তাও দেখুন, একজন হতদরিদ্র পরিবার যার যোগ্যতা আছে তালিকায় নাম তোলার জন্য তার কাছ থেকে ঘুষ চাইছে। কি বলবেন আপনি? এটা কিন্তু বাংলার সার্বিক ছবি। অবাক হবেন না, এ তো একটা ছোট্ট ঘটনা। এরকম কত ঘটনা হয়েছে এই বাংলার আবাসের তালিকায় নাম তোলার জন্য। যারা অনুসন্ধানমূলক সাংবাদিকতা করেন তারা যদি বিষয়টা নিয়ে অগ্রসর হন, দেখবেন প্যান্ডোরার বাক্স খুলে গেছে। এটাই বাংলার বর্তমান বাস্তব। লজ্জাও ইহাদের দেখিয়া লজ্জায় সরিয়া দাঁড়ায়, বঙ্গবাসী ইহাদের চিনিয়া রাখুন। মাননীয়া 16ই জুলাই বৃষ্টিতে ভিজতে ভিজতে হাঁটলেন, অনেক কথা বললেন। বাংলায় কথা বললে যদি ডিটেনশন সেন্টারে ভরে রাখা হয়, আমাকে ভরে রাখুন, সারা ভারতবর্ষ তিনি ঘুরে বেড়াবেন, ইত্যাদি ইত্যাদি। অধিকাংশ ক্ষেত্রেই যা তিনি বলেছেন তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। প্রথম কথা, বাংলা থেকে পরিযায়ী শ্রমিক কত যায়? সরকারি পরিসংখ্যান বলছে 22 লাখ, অনেকে বলেন সেটা দ্বিগুণেরও বেশি। সব থেকে বেশি যায় স্টালিন শাসিত তামিলনাড়ু আর পিনরাই বিজয়নের সিপিএম শাসিত কেরলে। কনস্ট্রাকশন ওয়ার্কার থেকে নানাবিধ। এরা অনেকে দক্ষ, মজুরি বেশি পায়, সেই জন্য চায়। এরা যে সবাই বাংলাদেশি তা নয়, এবং সবাই যে মুসলমান তাও নয়। কিন্তু পরিযায়ী শ্রমিকদের সংখ্যাগরিষ্ঠ অংশ মুসলমান। তারা মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, বীরভূম প্রভৃতি জায়গা থেকে যায়। তাহলে এখানে কর্মসংস্থানের সুযোগ নেই, সেই জন্য তাদেরকে যেতে হচ্ছে। মজুরিটাও বেশি পায়, পাপি পেট কা সওয়াল। তাহলে যারা যাচ্ছে তাদের কজনকে ডিটেন করা হয়েছে আপনি সংখ্যাটা দেখবেন, সাকুল্যে 1000 সন্দেহের বশে জিজ্ঞেস করা হয়েছে। এবং যারা ঠিকঠাক নথিপত্র দিয়েছেন তাদেরকে আটকে রাখা হয়নি, যারা দিতে পারেননি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের আপাতত আটকে রাখা আছে। সরকারি পরিসংখ্যান মতে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক যায় এ রাজ্য থেকে দেশের অন্যান্য রাজ্যে। তার মধ্যে সাকুল্যে সমস্ত রাজ্য মিলিয়ে 1000 জনকে ডিটেন করা হয়, যার মাননীয়া বলছেন বাংলা ভাষায় কথা বললেই আটকে রাখা হচ্ছে। সর্বৈব মিথ্যা এবং একটা ভ্রান্ত ন্যারেটিভ তৈরি করার মরিয়া প্রয়াস উনি করেন। বাঙালি অস্মিতা, এ বহিরাগত, ও বহিরাগত। উনি বাংলার সম্মানকে উজ্জ্বল করেছেন, এমনই সম্মান উজ্জ্বল করেছেন যখন সুপ্রিম কোর্ট বলে 17 রকম দুর্নীতি করে ওই স্কুলে শিক্ষক অশিক্ষকদের চাকরি হয়েছে। প্রাথমিকে ফলাফল কি হবে কেউ জানে না, ঢাকি সহ বিসর্জন হয়ে যেতে পারে। রাজ্যের শাসক দলের বড় বড় নেতাদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা চলছে। আপনার রাজ্য যদি শিল্পে এতই উন্নত হয় তাহলে এত পরিযায়ী শ্রমিক বাংলা ছেলে বাইরে যান কেন? আর আপনি বাংলা ভাষা নিয়ে এত কথা বলেন, আর 16ই জুলাই ডোরিনা ক্রসিং এ যে বক্তৃতাটা করলেন তাতে তো অনেকটাই হিন্দিতে বললেন, আর সে যা হিন্দি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আপনি দেখে কেন বলেন না? বাংলা হরফে হিন্দি বলতে পারেন তো, লিখে আনবেন, দেখে দেখে পড়বেন। এটাই অবশ্য ওনার স্টাইল, যে উনি সব ভাষা জানেন। কটা ভাষা জানেন? উর্দু, হিন্দি, ফিন্দি, সব গুজরাটি সব জানেন। তা বঙ্গবাসী শুনলেন, দেশের মানুষ শুনলেন মাননীয়ার হিন্দি। আমরা শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি। পশ্চিমবঙ্গের বাইরে যারা হিন্দিভাষী মানুষ বা যাদের মাতৃভাষা হিন্দি নয় কিন্তু হিন্দি বোঝেন, তারাও শুনে হাসছেন। কিন্তু মাননীয়াকে তো দমানো যাবে না, তিনি এভাবেই বলবেন। ঠিক আছে, তার মতো করে বলছেন বলুন,
বাংলার স্বার্থ রক্ষা, বাংলায় কথা বললে ডিটেনশন ক্যাম্পে পুরে রাখা হয়, এটা হচ্ছে সবার বিষয়। আর তিনি বক্তব্য রাখলেন অনেকটা হিন্দিতে, দিল্লিকে বার্তা দিলেন। আপনার বার্তা শুনে দিল্লি কি করবে? কিচ্ছু করবে না। আমরা চাই নির্ভুল ভোটার তালিকা। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন যদি ভারতের নাগরিক হন তাদের নাম যেন ভোটার তালিকায় থাকে, যদি তারা ভোট দেওয়ার বয়সে পৌঁছন। ধর্ম এখানে কোনো ফ্যাক্টর নয়, দেশের মানুষ হতে হবে, দেশের নাগরিক হতে হবে। আর যারা অবৈধ অনুপ্রবেশকারী, যারা রোহিঙ্গা, তাদের স্থান কোথাও নেই, ভারতে নেই, বাংলায় নেই, কোথাও নেই। এটাই তো সার সত্য। এগুলো হচ্ছে আতঙ্কিত হওয়ার। কালকে ভিড়ই তো হয়নি, ছোটবাবু কিছু বলেননি। আমাকে একজন সাংবাদিক বললেন, ছিলেন স্পটে, দাদা যখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শেষ হয়েছে তখন ওই দর্শক আসন থেকে বেরোচ্ছিলেন আর কি, ছোটবাবুর নামে জিন্দাবাদ জিন্দাবাদ ধ্বনি তুলছেন। মমতার সঙ্গে সঙ্গে নাকি বলেছেন, এই এখন জিন্দাবাদ জিন্দাবাদ না, চলো তো জাতীয় সঙ্গীত হবে। ছোটবাবুর নামে জিন্দাবাদ কি বঙ্গেশ্বরী শুনতে চাইছেন না? শুনলে কি তার একটু অস্বস্তি হচ্ছে কি জানি। কালকে আর একটা কথা বলেছেন বঙ্গেশ্বরী, যে আধি রুটি খাएंगे, আমরা যদি একটা রুটি 4 ভাগ করে খাই তাই খাবো। পরিযায়ী শ্রমিক তোমরা এখানে ফিরে এসো, এখানে থাকো, রেশন পাবে, স্বাস্থ্যসাথী পাবে, ওদের বাড়ির মাতৃশক্তি লক্ষ্মীর ভান্ডার পাবে, কাজ করার দরকার নেই, এখানে থাকো। লারসেন এন্ড টুব্রো চেয়ারম্যান একটা কথা বলেছিলেন কিছুদিন আগে। তিনি একটা কথা বলে বিতর্ক সৃষ্টি করেছিলেন যে রবিবার বাড়িতে বসে কি করবেন, অফিসে আসুন, স্ত্রীর মুখ দেখতে আর কতক্ষণ ভালো লাগে, এইসব বলে একটা বিতর্ক হয়েছিল, সমাজ মাধ্যমে তীব্র সমালোচনা হয়েছিল। কিন্তু আর একটা কথা তিনি বলেছেন, সেটা মনে হয় খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ করে এলএনটি, বলছে আমরা শ্রমিক পাচ্ছি না, প্রকল্প সময় মতো শেষ করতে পারছি না, কারণ শ্রমিকেরা কিছুদিন কাজ করার পরেই কাজ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে নিজের রাজ্যে, সেখানে কাটিয়ে আসছে। কারণ কি, সব রাজ্যেই এরকম নানাবিধ প্রকল্প আছে, ফ্রি রেশন, ফ্রি মেডিকেল, এই লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প অনেক আছে। অর্থাৎ তারা এইগুলো পেয়ে যাচ্ছে, পেয়ে গিয়ে আর কাজ করতে চাইছে না, একটা অলস কর্ম বিমুখ শ্রেণী তৈরি হচ্ছে। মাননীয়ার কথা শুনে আমার ওই লারসেন টুব্রো চেয়ারম্যানের এই বক্তব্য কথা মনে পড়ল। এগুলো হচ্ছে আত্মঘাতী। ঘরে বসে বসে সরকারি অনুদানের টাকায় আমি লালিত পালিত হব, কিন্তু হাত পা নেড়ে কাজ করব না, এই মানসিকতা যদি গ্রাস করে আমাদের, সেটা দেশের পক্ষে, জাতির পক্ষে, সমাজের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। উন্নত ভারত গড়ার ক্ষেত্রে সেটা একটা বড় অন্তরায়। এটা হচ্ছে পুরো বিষয়টার নির্যাস মাননীয়ার কালকে আস্ফালনের পিছনে। কিন্তু সব থেকে অ্যালার্মিং যেটা, যে দুর্নীতি আপনি এই রাজ্যে বন্ধ করতে পারবেন না, যতই চেকস অ্যান্ড ব্যালেন্স করুন, যতই নবান্ন বলুন যে নির্ভুল তালিকা তৈরি করতে হবে, কথায় কান দেয় না। কারণ চুরি করার অভ্যাস এদের এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যেখানে 2 টাকার গন্ধ পাবে সেখানে গিয়ে এরা হামলে পড়বে, এবং টাকা আদায় না করতে পারলে প্রকৃত গরিব মানুষের নামটাও তালিকা থেকে বাদ দিয়ে দেবে। কুচবিহারের এই মাতৃশক্তিকে আমি কুর্নিশ জানাই, সাহসে ভর করে তিনি যে শেষ পর্যন্ত প্রশাসনের নজরে বিষয়টা আনতে পেরেছেন, সেই জন্য।